বাংলাদেশ থেকেই ভুটান সহ কয়েকটি দেশে সেবা দিতে চায় স্টারলিংক। গাজীপুরে তৈরি হবে গ্রাউন্ড স্টেশন। অনুমোদন চেয়ে বিটিআরসিকে চিঠি, সিদ্ধান্ত নেয়নি নিয়ন্ত্রক সংস্থা। বিদেশি ঋণ পরিশোধের ক্রমাগত চাপে অন্তর্বর্তী সরকার। অর্থবছরের প্রথম 2 মাসে ব্যয় বেড়েছে 13% বেশি। বেড়েছে উন্নয়ন সহযোগীদের ঋণ ছাড়ও। প্রজনন নির্বিঘ্ন করতে 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত বন্ধ হচ্ছে ইলিশ ধরা। সমুদ্র ও নদীতে থাকবে নজরদারি। যথাসময়ে খাদ্য সহায়তা পাবেন জেলেরা, বলছে মৎস্য বিভাগ। বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ। $3,798 ঠেকেছে আউন্স। ডলারের দুর্বল অবস্থান ও ফেডারেল রিজার্ভের সুদ হার কমানোর পূর্বাভাসের প্রভাব। এবং 10 বছর বিরতির পর ইরানের ওপর ফিরল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। বিদেশে থাকা সম্পদ জব্দ। প্রতিশোধমূলক পদক্ষেপ না নিতে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের হুঁশিয়ারি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। সিঙ্গাপুরকে বাদ দিয়ে বাংলাদেশের মাধ্যমে ভুটান সহ পার্শ্ববর্তী দেশে ইন্টারনেট সেবা দিতে চায় স্টারলিংক। এ লক্ষ্যে গাজীপুরে হাইটেক পার্কে বিশ্বের সবচেয়ে বড় গ্রাউন্ড স্টেশন বসাচ্ছে প্রতিষ্ঠানটি। বিটিআরসিকে দেয়া চিঠিতে বাংলাদেশকে হাব করে অন্য দেশে ডাটা পরিবহনের অনুমোদন চেয়েছে তারা, যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তবে স্টারলিংকের আবেদনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি নিয়ন্ত্রক সংস্থা। শুভ খানের রিপোর্ট। চলতি বছরের মে মাসে দেশে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া শুরু করে স্টারলিংক। দ্রুত বাড়ছে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা। মানসম্মত গ্রাহক সেবা নিশ্চিত করতে কালিয়াকৈরের হাইটেক পার্কে এই 2টি এবং রাজশাহী ও যশোরে একটি করে মোট 4টি গ্রাউন্ড স্টেশন স্থাপন করেছে স্টারলিংক। প্রতিষ্ঠানটি এখন চায় বাংলাদেশের গেটওয়ে ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে ইন্টারনেট সেবা দিতে। সম্প্রতি বিটিআরসিকে চিঠি দিয়ে অনুমোদন চেয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে ভুটানের গ্রাহকদের সিঙ্গাপুরের গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক, যা ব্যয়বহুল আবার লেটেন্সি অনেক বেশি। চিঠিতে সামিট ফাইবার অ্যাট হোম ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি থেকে আইপিএলসি এবং আনফিল্টার্ড আইপি ব্যান্ডউইথ কিনে বাংলাদেশের গেটওয়ে থেকে সিঙ্গাপুর ও ওমান পপে ডাটা পরিবহন করার অনুমতি চায় প্রতিষ্ঠানটি। বিদেশি গ্রাহকদের জন্য যে আন্তর্জাতিক লিঙ্কটি যাবে, স্টারলিংক চায় সেখানে সরকার কোনো ফিল্টার বা ব্লক করবে না। তবে বাংলাদেশি ব্যবহারকারীদের ইন্টারনেট সেবা স্থানীয় আইআইজি হয়ে যাবে এবং আইন অনুযায়ী সব ধরনের নিরাপত্তা, ফিল্টারিং ও কন্টেন্ট ব্লকিং মানা হবে। আমাদের পাশে যে ল্যান্ডলক যে কান্ট্রিগুলো আছে, নেপাল, ভুটান, সেসব দেশের যারা স্টারলিংক গ্রাহক, তাদের ট্রাফিকটা এখন এটা পৌঁছচ্ছে সিঙ্গাপুর বা মঙ্গোলিয়া বা অন্য কোনো দেশ দিয়ে। এই ব্যবসাটা পাচ্ছে সিঙ্গাপুর বা মঙ্গোলিয়া। স্টারলিংক আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছে সে ট্রানজিট ব্যবসার ভেতরে ঢোকার। নেপাল, ভুটানের ইউজারদের ইন্টারনেট কি ব্যবহার করে না করে, সেটা যদি বাংলাদেশ নজরদারি করতে চায় তাহলে এই ব্যবসা কখনো হবে না। বিটিআরসি বলছে, এনজিএসও গাইডলাইন পর্যালোচনা এবং দেশের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। অ্যাপ্লিকেশন পাঠিয়েছে ওরা, কিন্তু ওদের সাথে ওই টেকনিক্যাল অ্যারেঞ্জমেন্টটা এখনো ক্লিয়ার করে নাই। এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা যদি দেখি যে না আমাদের দেশের বিদ্যমান আইন এবং গাইডলাইন অনুযায়ী দেওয়া সম্ভব, তাহলে দিব, নাহলে দিব না। সংশ্লিষ্টরা বলছেন, এক দেশের ট্রাফিক যখন অন্য কোনো দেশের মধ্য দিয়ে ভিন্ন কোনো দেশে যায়, তা সাধারণত মধ্যবর্তী দেশের ফিল্টারিংয়ের আওতায় থাকে না। বর্তমানে বাংলাদেশের সকল ইন্টারনেট ট্রাফিক সিঙ্গাপুর কিংবা ভারতের মধ্য দিয়ে যায়, যা ওই সকল দেশের ফিল্টারিংয়ের আওতার বাইরে রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম। এই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। সুমন আহমেদ সাবির, আপনাকে সময়ের বাণিজ্যে স্বাগত। আমরা প্রতিবেদনও দেখছিলাম, আপনি বলছিলেন বিভিন্ন বিষয়ে স্টারলিংক নিয়ে। আমরা যেই তথ্যটা আমাদের সহকর্মীর প্রতিবেদনে দিচ্ছিল যে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় স্টারলিংক, এই লক্ষ্যে গ্রাউন্ড স্টেশনও তৈরি হচ্ছে। সিঙ্গাপুরকে বাদ দিয়ে বাংলাদেশকে ব্যবহার করতে চায়। সেক্ষেত্রে নানান প্রশ্নের উত্থান হচ্ছে। আমি একদম শুরুতেই জানতে চাচ্ছি যে এটা যদি হয়, বাংলাদেশ যদি ট্রানজিট হিসেবে ব্যবহার করা যায়, আসলে আমাদের সম্ভাবনার জায়গা কোথায়, নাকি কোনো চ্যালেঞ্জ আছে, সেই জায়গাটাই বা কোথায়? দেখুন, ইন্টারনেট পুরো চলেই হচ্ছে বায়োল্যাটারাল এগ্রিমেন্টের ভিতরে এবং একজন আরেকজনের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয় বলেই। ধরা যাক যে আজকে যদি স্টারলিংকের প্রেক্ষাপটে সহজ করে বোঝা যদি বলি যে এই মুহূর্তে ভুটান বা নেপালের মানুষ কীভাবে ইন্টারনেট পায়, তারা ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ভারতের সঙ্গে সংযুক্ত। পুরো ভারতের ভিতর দিয়ে ট্রাফিকটা এসে চেন্নাই কিংবা মুম্বাই দিয়ে
সিঙ্গাপুর অথবা ইউরোপের দিকে তাদের ট্রাফিকটা যায় এবং সব সব দেশে তারা ইন্টারকানেক্ট করে। তো এই ক্ষেত্রে ভুটানের ট্রাফিক যখন ভারতের ভিতর দিয়ে যাচ্ছে, ভারত কিন্তু এই ট্রাফিকটা মনিটর করে না বা এই ট্রাফিকটাকে ফিল্টার করে না। ভারতের নিজস্ব ফিল্টারিংগুলো আছে, সেটা ভারতের জন্য প্রযোজ্য। এই ট্রাফিক যদি কিছু অংশ ভারতে ঢোকে তখন কিন্তু এই নিয়মের ভিতরে পড়ছে, ভারতের নিয়মে পড়বে। কিন্তু যখন এটা আন্তর্জাতিক অঙ্গনে যাচ্ছে তখন কিন্তু ফিল্টার করে না। ধরা যাক যে আপনি বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ওয়েবসাইট, হার্ভার্ড ইউনিভার্সিটির ওয়েবসাইট আপনি ব্রাউজ করতে যাচ্ছেন, ট্রাফিকটা কোন দিক দিয়ে যাবে? সাবমিট কেবল দিয়ে যাবে। গেলে সেটা বাংলাদেশ হয়ে, চেন্নাই হয়ে, মুম্বাই হয়ে, করাচির পাশ দিয়ে মিডল ইস্ট হয়ে যাবে। তো যাওয়ার পথে যদি চেন্নাইতে ভারত মনে করে যে এটা আমি ফিল্টার করবো, তাহলে ভারতের আইনে কিছু অংশ বাদ পড়বে। এটা যদি ইউএতে যায়, যখন যাবে ইউএ যদি তার আইনে ফিল্টার করে, তাহলে দেখবে যে হোয়াটসঅ্যাপ, অন্যান্য যত ওটিটি প্ল্যাটফর্ম সবগুলো ভয়েস কল, ভিডিও কল বাদ হয়ে যাবে, কারণ তার দেশের নিয়ে ওটা ফিল্টার করে। কাজেই আন্তর্জাতিক যে ট্রাফিকগুলো যায়, এই ট্রাফিকগুলো কোনো দেশ ফিল্টার করে না। কাজেই বাংলাদেশকে যদি কোনো বা আজকে যদি ধরেন আমরা যদি সাবমেরিন কেবল দিই, যদি আমরা ল্যান্ড দিয়ে ভুটান থেকে ভারতের ভিতরে একটা ফাইবার নিয়ে বাংলাদেশে কানেক্ট করি এবং সেটা বাংলাদেশের সাবমেরিন কেবল দিয়ে ইন্টারনেটে যায়, এবং বাংলাদেশ যদি মনে করে নেপালের ট্রাফিক বাংলাদেশ বসে এখানে ফিল্টার করবে, মনিটর করবে, এটা ভুটান অ্যাকসেপ্ট করবে না। একই কথা প্রযোজ্য যখন বাংলাদেশ থেকে আমাদের ট্রাফিক যখন যাচ্ছে, CV4 আর CV5 যাই যাক না কেন, এটা কিন্তু চেন্নাই টাচ করে। অথবা ল্যান্ড দিয়ে যখন যাচ্ছে তখন কিন্তু সেটা ভারতের পুরো কলকাতা দিয়ে, ভারতের ভেতর দিয়ে মুম্বাই, চেন্নাই দিয়ে বেরোচ্ছে। কাজে আমার দেশের ট্রাফিকের উপরে ভারতের কোনো অধিকার নেই বা বিদেশের কোনো অধিকার নেই, সে ফিল্টার করে। সিঙ্গাপুরটা আমাদের রিজিওনাল হাব, সিঙ্গাপুর যদি তার ফিল্টারের রুল এখানে অ্যাপ্লাই করে, তাহলে তার ইন্টারনেট থাকবে না। কাজে ট্রানজিট যখন আমরা ব্যবহার করছি একটা দেশকে অন্য কোনো দেশ, তখন সেই ট্রাফিকের উপরে ফিল্টার হয় না। তার অংশ যদি আমাদের দেশে প্রবেশ করে, তখন তা আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের সরকারের নিয়ম বা সেই অনুযায়ী এটা ফিল্টার হতে পারে। কাজে স্টার্লিং এখানে যেটা চেয়েছে, তারা ভুটান বা নেপাল বা অন্য পার্শ্ববর্তী দেশের ট্রাফিক, ল্যান্ডলক কান্ট্রি যাদের ট্রাফিক যদি তারা বাংলাদেশে ডাউনলোড করে, তাদের জন্য কস্ট এফেক্টিভ এবং এই দেশের ল্যাটেন্সিগুলো ভালো। আমি এই মাস 2 আগে ভুটানে গিয়েছিলাম একটা প্রোগ্রামে, সেখানে স্টার্লিং নিয়ে ব্যাপক আলোচনা, এবং তারা বলছে ল্যাটেন্সি অনেক হাই, কারণ ভুটানের ব্যাংক যদি তার এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে স্টার্লিং নিয়ে অপারেট করে, ল্যাটেন্সি অনেক হাই, প্রায় 60 মিলিসেকেন্ডের কাছাকাছি চলে যাচ্ছে, কারণ সিঙ্গাপুরে ঘুরে আসছে। এখন এটা যদি আজকে বাংলাদেশ থেকে হয়, তাহলে এটা নেমে আসবে 30 মিলিসেকেন্ডের কাছাকাছি। তো এটা ভুটানের গ্রাহকদের জন্য বোঝা যাচ্ছে ভুটান, নেপাল বা যেই সব কান্ট্রি আছে আমাদের আশেপাশের দেশে, আশেপাশে, তাদের আসলে অনেকটা উপকার হলো, তাদের ইন্টারনেট স্পিড বাড়লো। বাংলাদেশের আসলে সম্ভাবনার জায়গাটা কি? আমাদের জন্য এটা পিওরলি বিজনেস। আমরা আমাদের সাবমেরিন কেবলের ক্যাপাসিটি পড়ে আছে, আর 2টো সাবমেরিন কেবল আসছে। তো এই ক্যাপাসিটি আমরা যত বেশি বিক্রি করতে পারবো, যত বেশি ব্যবহার করতে পারবো, তত ভবিষ্যতে আরও বেশি কানেক্টিভিটি আমরা করতে পারবো। তো আমাদের দেশের জন্য এই সাবমেরিন কেবলগুলোকে ভায়াবল করতে গেলে, আমরা যদি আজকে ভুটানের স্টারলিংকের মাধ্যমে কথা হচ্ছে, আমি তো মনে করি ভবিষ্যতে এমন হওয়া উচিত যে ফাইবার অপটিক কেবল দিয়ে আমরা ভুটান বা নেপালকে সার্ভ করতে পারি। সিমিলারলি ইন্ডিয়ার যে 7 সিস্টার আছে আমাদের পাশে, এই বিরাট অঞ্চল কিন্তু ইন্টারনেট নিয়ে ভুগছে। তাদের ইন্টারনেট সার্ভিস আসতে গেলে চিকেন নেক ঘুরে যায়, এতে ল্যাটেন্সি অনেক বেড়ে যায়, প্রায় 30-40 মিলিসেকেন্ড বেড়ে যায়, এবং তা কস্টলি হয়। কিন্তু আমরা যদি CV4 বা 5 দিয়ে যদি তাদেরকে সার্ভ করতে পারি, বা নতুন সাবমেরিন কেবল যেটা আসছে সেটাতে যদি তাদেরকে সার্ভ করতে পারি, তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষ অনেক ভালো ইন্টারনেট সেবা পাবে। আর আমাদের জন্য এটা একটা বড় ব্যবসায়িক অপরচুনিটি। এখানে অনেকে এই নিরাপত্তা ঝুঁকির কথা তুলেছেন যে এই ট্রাফিকের আমাদের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। আমরা মেয়ারলি একটা পাইপ প্রোভাইড করছি, যার ভিতর দিয়ে ভুটানের ট্রাফিক আমাদের ভিতর দিয়ে বাইরে চলে যাচ্ছে। তেল যদি মিডল ইস্ট থেকে এই আপনার ইরাক, সিরিয়ার ভেতর দিয়ে এসে টার্কিতে আসতে পারে, রাশিয়া থেকে এই যুদ্ধকালীন অবস্থায়ও গ্যাস ইউক্রেনের ভেতর দিয়ে সেটা ইউরোপে আসছে, আমরা সেখানে সামান্য ইন্টারনেট কানেক্টিভিটির ডাটা, যার সাথে আমাদের দেশের কোনো ইম্প্যাক্ট নেই। এবং এমন যদি হতো যে আমাদের ক্যাপাসিটি কম, তারা একটা ক্যাপাসিটি তাদেরকে দিয়ে দিচ্ছে বলে আমাদের ইন্টারনেট খারাপ হয়ে যাবে, তাও না, আমাদের পর্যাপ্ত ক্যাপাসিটি আছে যেটা আমরা ব্যবহার করতে পারছি না। তো সেই জায়গায় এটা আসলে বাংলাদেশের জন্য একটা ব্যবসায়িক সুযোগ, এবং ভবিষ্যতে যদি আমরা মনে করি যে আমাদের একটা রিজিওনাল ইন্টারনেট হাব হয়ে উঠতে চাই, এই স্বপ্ন যদি আমাদের থাকে, তাহলে কিন্তু আসলে এগুলোকে আমাদের ওপেন করতে হবে। এবং বিটিসির চেয়ারম্যান মহোদয় যেমন বলছিলেন যে আমাদের পলিসি সাপোর্ট করে কিনা, আমি মনে করি যে আমাদের আগের পলিসি ওরা আগে করা, সেই পলিসি যদি সাপোর্ট নাও করে, আমাদের নতুন পলিসি রিফর্ম হয়েছে এবং নতুন গাইডলাইন তৈরি হচ্ছে। আমার কাছে মনে হয় এখন এই বিষয়গুলোকে ভালো করে দেখা উচিত, যাতে ভবিষ্যতে আমাদের দেশের ইন্টারনেট সেবা, সেই সঙ্গে আমাদের রিজিওনাল ইন্টারনেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ একটা ভালো রোল প্লে করতে পারে। তার জন্য আমাদের পলিসি বা গাইডলাইনকে রিফর্ম করা। আপনি নিরাপত্তা ঝুঁকির কথা বললেন, যে এই প্রশ্নটাই সবথেকে বেশি উঠছিল যবে থেকে আমরা দেখছিলাম যে ট্রানজিটের কথাটা আসছিল। আসলে আন্তর্জাতিক প্র্যাকটিস কি, মানে আদৌ কি কখনো এরকম হয়েছিল ডাটা ফিল্টারের বিষয়গুলো, যেসব দেশ দিয়ে আমাদের তথ্যগুলো যায় অন্যান্য দেশে, কখনো কি এমনটা ঘটে? আর দেখুন, কোনো কোনো দেশ চাইলে মনিটর করতে পারে, সেটা করে কি করে না এটা অনেক বেশি হয়তো করে,
এটা প্রমাণ করার বিষয় স্বীকার করবে না, মনিটর হয়, ফিল্টার কি কিন্তু হয়? ফিল্টার করবে না। ফিল্টার যদি করে সঙ্গে সঙ্গে এটা একটা আন্তর্জাতিক আইনের ব্যত্যয় ঘটবে, যে আমার ট্রাফিক তোমাদের দেশে যাচ্ছে বলে এখন আমার কন্টেনার তো বিভিন্ন দেশের পোর্ট ঘুরে ঘুরে আসে। এখন যদি মনে করে প্রত্যেকে যদি মনে করে যে না আমার কন্টেনার খুলে খুলে দেখবে এর মধ্যে কী আছে, চাইলে কিছু জিনিস রেখে দেবে, তা তো পারে না সে করতে। তো সিমিলারলি ইন্টারনেট ডাটার ক্ষেত্রে যখন বিভিন্ন দেশ দিয়ে যাচ্ছে, এখানে কোনো দেশে ফিল্টারের কোনো সুযোগ নেই, এবং এটা যদি করে তাহলে আসলে ইন্টারনেট চলবে না। যদি কোনো দেশ ফিল্টার করার সুযোগটা পায় তাহলে আসলে মানে কি হতে তাহলে পারে? আসলে সেই দেশকে বাদ দিয়ে মানুষ অন্য পথ দিয়ে যাবে, কারণ ইন্টারনেট এমন না যে ওই দেশের ভিতর দিয়ে যেতে হবে। আমরা যদি আমাদের পৃথিবীর অন্য প্রান্তে যদি নর্থ আমেরিকা যেতে চাই, আমরা চাইলে ইন্ডিয়ান ওশান দিয়ে আটলান্টিক পার হয়ে যেতে পারি, আবার চাইলে প্যাসিফিক দিয়েও যেতে পারি। তো কোনো দেশ যদি এরকমভাবে অবস্টাকল তৈরি করে, যেমন এখন একটা বড় চ্যালেঞ্জ দাঁড়িয়েছে ইন্টারনেটের ক্ষেত্রে, যে এই সুয়েজ ক্যানাল এবং মেডিটেরিয়ান বেল্টের যে সাবমেরিন কেবলগুলো, এগুলো হুমকির মুখে পড়েছে এক ধরনের। তো সেটাকে কীভাবে এলিমিনেট করা যায় সেটা নিয়ে কিন্তু এখন কাজ চলছে। সৌদি আরব একটা বিরাট প্রজেক্ট নিয়েছে, যে $200 বিলিয়ন যে সৌদি আরবের ভিতর দিয়ে তারা ফাইবার নিয়ে যাবে, যাতে ইন্টারনেটকে নিরবিচ্ছিন্ন রাখা যায়। স্টারলিংকের বিষয়টা যদি বলি, যে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাউন্ড স্টেশন তারা তৈরি করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে স্টারলিংক বাংলাদেশকে এমন হাব হিসেবে তৈরি করার সিদ্ধান্তটা কেন নিল? মানে এই রিজিয়নের ক্ষেত্রে কি তাদের ব্যবসাটা আসলে বেশি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে? আমার কাছে মনে হয় একটা হচ্ছে যে এই রিজনের জনসংখ্যা অনেক বেশি, আপনি যদি সার্বিকভাবে চিন্তা করেন, অনেক বড় একটা জনসমষ্টিতে বাস করে এবং অনেকগুলো দেশ ল্যান্ডলকড। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ সুযোগ পেয়েছে, তার পেছনে বড় কারণ হচ্ছে ভারত এই ব্যাপারে দেরি করেছে। ভারত অনেক বড় দেশ, তারা স্টারলিংকে অনুমতি দিয়েছে রিসেন্টলি, এবং তাও দুটো ভারতীয় অপারেটরের মাধ্যমে, সরাসরি স্টারলিংকে অনুমতি দেয়নি। তো সেই জায়গায় স্টারলিংকের জন্য বাংলাদেশ একটা ভালো অপশন হয়ে দাঁড়িয়েছে। ভারত যদি আগে অনুমতি দিত তাহলে তো স্টারলিংক বাংলাদেশ ভাবে চিন্তাই করতো না, তারা ভারতের মাধ্যমেই সার্ভিস দেয়। ভারতের অনুমতি না দেওয়ার কারণে আমার কাছে এটা মনে হয়, এটাকে প্রকাশ্যে বলবে না, আমার কাছে এটা আমার অনুমান একেবারে, আমি জানি না সত্যি মিথ্যা, কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা বড় কারণ। আর দ্বিতীয়ত, যদি ভারতের জন্য আলাদা করে বড় দেশ হলে পরেও বাংলাদেশ, নেপাল, ভুটান, আরও অনেকগুলো দেশগুলো আছে, পার্শ্ববর্তী দেশগুলো আছে, ইভেন মিয়ানমার, যেখানে হয়তো পলিটিক্যাল কারণে ওখানে স্টারলিংক কমফোর্টেবল না টু ক্রিয়েট গ্রাউন্ড স্টেশন। তো সেই জায়গায় তারা হয়তো বাংলাদেশকে এই জন্য বিবেচনা করেছে যে বাংলাদেশের মাধ্যমে গেলে সাবমেরিন কেবল কানেক্টিভিটি ভালো, এবং এই সবগুলো দেশের সঙ্গে স্যাটেলাইট ফুটপ্রিন্টটা তাদের খুব ভালো। সেই জন্য আমরা একটা সুবিধাজনক জায়গায় এই সুযোগটা পেয়েছি। জি, আপনি একজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে আমরা একটা ভালো সুযোগ পেয়েছি। এখন পর্যন্ত নিয়ন্ত্রক সংস্থা ভাবেনি, তারা যেমনটা বলছিলেন আমাদের প্রতিবেদনে, যে তারা অনুমোদন দেবে কি দেবে না। আসলে আপনার তরফ থেকে যদি কোনো পরামর্শের কথাই বলি, যে বাংলাদেশের আসলে কি উচিত, মানে ব্যাপারটা লুফে নেওয়া উচিত নাকি আসলে ভেবে দেখা উচিত এরকম? আমি মনে করি এটা আমাদের একটা প্রথম সুযোগ, এই ধরনের সুযোগ আমরা পাইনি। আমরা সবসময় রিসিভিং এন্ডে ছিলাম, অর্থাৎ আমরা যে ইন্টারনেটে কানেক্ট করতাম। এখন আমাদের মাধ্যমে কেউ ইন্টারনেটে কানেক্ট হতে চাচ্ছে, এরকম সুযোগ এই প্রথম আমাদের মতো পেয়েছি। আগে আমরা একটা পেয়েছিলাম, পাইনি বলবো না। যেমন ভুটান এবং নেপাল একটা সময় ভারতের মাধ্যমে বাংলাদেশের সিমি ফ্ল্যাক্স করতে চেয়েছিল, কিন্তু ভারতীয় অপারেটরদের ঠিক সহযোগিতা না পাওয়ার কারণে এটা আগে হয়ে ওঠেনি। কিন্তু এবার স্টারলিংকের মাধ্যমে সেই সুযোগটা আমাদের দেশে আসছে, যাতে পার্শ্ববর্তী দিকগুলোর জন্য আমরা ট্রানজিটের সুবিধা দিতে পারি এবং আমরা ট্রানজিটের ব্যবসাটা আমরা করতে পারি। তো এটা আমার কাছে মনে হয় প্রথম অপরচুনিটি, এবং অবশ্যই আমাদের লুফে নেওয়া উচিত এই সুযোগটা, এবং এটা আরও ভবিষ্যতে আরও কিছু অপরচুনিটির সুযোগ আমাদের জন্য তৈরি করবে। কোনো চ্যালেঞ্জ কি আছে? আমি এখানে কোনো চ্যালেঞ্জ দেখি না, এখানে বিন্দুমাত্র কোনো চ্যালেঞ্জ দেখি না। যদি আমরা যদি জানি আমরা কি করছি, কীভাবে করছি, এবং আমাদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করতে হবে আমাদের যদি জানা থাকে, তাহলে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আরেকটি বিষয়, স্টারলিংকের মাধ্যমে আমরা যেমন কিছুক্ষণ আগে বলছিলাম, ভুটান, নেপাল বা আশেপাশের যেসব দেশ আছে, আগে সিঙ্গাপুর হয়ে তারপরে ডাটা ট্রানজিট হতো বলে অনেকটা সময় লেগে যেত, এখন বাংলাদেশ হয়ে গেলে তাদের জন্য সহজ হবে। বাংলাদেশে স্টারলিংক যাত্রা শুরু করছে, বাংলাদেশের যেসব গ্রাহক আছে তাদের জন্য আসলে কিভাবে স্মুথ হবে? এই প্রক্রিয়ার মধ্যে কি বাংলাদেশের জন্য কোনো সুফল আছে? গ্রাহক বাংলাদেশে যেহেতু গ্রাউন্ড স্টেশন, কাজেই বাংলাদেশের গ্রাহকদের কিন্তু এটা অলমোস্ট লোকাল, অর্থাৎ যে আমাদের দুজন স্টারলিংক গ্রাহক বা দুই জায়গা থেকে, দেশের দুই প্রান্ত থেকে তারা কমিউনিকেট করে, তাহলে কিন্তু ট্রাফিক সরাসরি স্যাটেলাইট হয়ে বাংলাদেশে নেমে আবার বাংলাদেশ থেকে ডেলিভারি করছে। তো ল্যাটেন্সি অনেক কম হবে এবং কোয়ালিটি অফ সার্ভিস অনেক ভালো হবে। যদি এটা বাংলাদেশের গ্রাউন্ড স্টেশন না হয় সিঙ্গাপুর বা অন্য দেশের গ্রাউন্ড স্টেশন ব্যবহার করতাম, সেদিক থেকে ভালো জায়গা আছে। দ্বিতীয়ত, স্টারলিংক আরেকটা যেটা কাজ করেছে, সেটা বাংলাদেশের ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের সঙ্গে কানেক্ট করেছে, অর্থাৎ বাংলাদেশের যেসব গ্রাহকরা স্টারলিংক সংযুক্ত না, তাদের সঙ্গেও স্টারলিংকের বাংলাদেশের গ্রাহকদের সঙ্গে একটা দ্রুত সংযোগের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে স্টারলিংক বাংলাদেশের ইন্টারনেট সেবার জন্য যেমন, তেমনি প্রত্যন্ত অঞ্চলের ডেটা কানেক্টিভিটির জন্য। ধরা যাক একটা হাওড়ের ভেতরে একটা ব্যাংকের ব্রাঞ্চ করতে চাই, কিংবা পাহাড়ের ভেতরে একটা জায়গায় একটা রিসার্চের জন্য আমরা একটা ইন্টারনেট কানেক্টিভিটি দরকার, সেই জায়গাগুলো বাংলাদেশের জন্য খুব সহজতর হয়ে গেছে।
সহজ ডাটা কানেকশনটা সহজ হচ্ছে। আসলে যদি একটু খরচের কথা বলি, গ্রাহকরা কিন্তু খরচের কথাটাই বেশি জানতে চায়। খরচটাও কি কমে আসার একটা সুযোগ তৈরি হচ্ছে? আর খরচটার ব্যাপারটা হচ্ছে খরচ সাধারণ ইন্টারনেটের চেয়ে বেশি, এতে কোনো সন্দেহ নেই। তারা এখনও বেশি চার্জ করছে। পৃথিবীর বিভিন্ন দেশে তারা আসলে বিভিন্ন রেটে চার্জ করে। আমাদের দেশের খরচ উন্নত বিশ্বের তুলনায় কম, কিন্তু আমাদের দেশের চেয়েও কম রেটেও স্টারলিংক অন্য দেশে বিক্রি হচ্ছে, এরকম নজির আছে। তো আমার কাছে মনে হয় যে এটা স্টারলিংকের সঙ্গে আমাদের যারা এই ব্যবসার সঙ্গে জড়িত তাদের নেগোসিয়েশন, এবং আর একটা হচ্ছে যে আমাদের দেশের মানুষের আগ্রহের উপরে নির্ভর করে এই দামটা আমার ধারণা আরও কমে আসবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরাও চাই স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশে যে ইন্টারনেট সেবা সেটি আরও সহজ হোক এবং সহজলভ্য হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা স্টারলিংক নিয়ে আলোচনা করছিলাম। আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। যাচ্ছি অন্য প্রসঙ্গে। শেষ হয়ে আসছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তার তহবিল। এরই মধ্যে তৈরি হয়েছে জ্বালানি সংকট, ব্যাহত হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্যসেবা। দ্রুত তহবিল সংগ্রহ করা না গেলে ক্যাম্পে খাদ্য, জ্বালানি সহ তৈরি হতে পারে নিরাপত্তার ঝুঁকিও। এমনকি জীবিকার তাগিদে ক্যাম্প ছাড়ার চেষ্টা করছে রোহিঙ্গারা, জড়িয়ে পড়ছে সংঘাতে। তবে জাতিসংঘে রোহিঙ্গা সম্মেলনে প্রত্যাবাসন ও তহবিল ঘাটতি নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 2017 সালের 25শে আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন থেকে প্রাণ বাঁচাতে কক্সবাজারে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা এখন 13 লাখ ছাড়িয়েছে। প্রতি বছর ক্যাম্পে জন্ম নিচ্ছে 30,000 শিশু। বিশাল এই জনগোষ্ঠীর খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন বিপুল অর্থায়ন। চলতি বছর $934.5 মিলিয়ন বিপরীতে এসেছে মাত্র 60% তহবিল। আর গাজা ও ইউক্রেন সংকটে আন্তর্জাতিক সম্প্রদায় ভুলতে বসেছে রোহিঙ্গা ইস্যু। এমন অবস্থায় অর্থাভাবে কি সংকট তৈরি হয়েছে এবং কি হতে পারে তা সময় সংবাদকে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। নভেম্বরের পরে WFP ফুড সাপোর্টটা কন্টিনিউ করতে পারবে কিনা, ইভেন $12 তো দেয়া হচ্ছে, তার কমও কতটুকু করতে পারবে এ বিষয় নিশ্চিত না। গ্যাসের অলরেডি সংকট শুরু হয়ে গেছে। অন্যান্য সেক্টর, বিশেষ করে এডুকেশন তো খুবই সাফারিংয়ের মধ্যে যাচ্ছে। তহবিল ঘাটতির কারণে ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জীবিকার তাগিদে অনেকেই ক্যাম্প ছেড়ে বাইরে যাওয়ার চেষ্টা করছে, যা নিরাপত্তার জন্য হুমকি। রোহিঙ্গা ইবাগো ইনসান তা খানা জন গাবরে তারা খাইনে বাইলে পুরা বাংলাদেশ দূরি দূরি দৌলা ক্রাইমাল গরিব। এই সংকট নিরসনে গত 24 থেকে 26 আগস্ট কক্সবাজারে আয়োজন করা হয় অংশীজন সংলাপ। জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে আসন্ন সম্মেলনে গুরুত্ব দেওয়া হলে প্রত্যাবাসন ও সহায়তা তহবিল সংগ্রহে সহায়ক হবে বলে মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। বাংলাদেশের লক্ষ্য দুটি, একটি হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার গভর্নমেন্ট এবং সেখানকার অন্যান্য যারা রয়েছে তাদের উপর আন্তর্জাতিক চাপ তৈরি করা, এবং যতক্ষণ পর্যন্ত না প্রত্যাবাসন সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত এই মানুষগুলোকে মিনিমাম একটা ডিগনিফাইড লাইফ এনশিওর করা। বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির এখন গভীর সংকটে। দ্রুত সহায়তা না পেলে কেবল বাংলাদেশ নয়, পুরো অঞ্চলে দেখা দিতে পারে বড় ধরনের মানবিক ও নিরাপত্তা বিপর্যয় বলছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার বন্দর বাণিজ্যের খবর। রাশিয়া থেকে 52,500 টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়ায় বহির্নগরে পৌঁছেছে। চলতি বছরের 7 জুলাই হওয়া চুক্তির আওতায় MV পার্থ জাহাজে এই গম এসেছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। 52,500 মেট্রিক টন গমের মধ্যে 31,500 মেট্রিক টন চট্টগ্রামে এবং 21,000 মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।
বিদেশি ঋণ পরিশোধের ক্রমাগত চাপে অন্তর্বর্তী সরকার। চলতি অর্থবছরের প্রথম 2 মাসে বৈদেশিক ঋণ পরিশোধে ব্যয় বেড়েছে 13% বেশি। সুদ আসল মিলিয়ে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $67। তবে জুলাই আগস্টে বেড়েছে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি ও অর্থ ছাড়ের পরিমাণ। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিদেশি ঋণ নির্ভর প্রকল্পগুলোতে বেড়েছে অর্থ ছাড়, বাড়ছে আগের নেয়া ঋণ পরিশোধের চাপও। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বলছে, চলতি অর্থবছরের জুলাই আগস্টে বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে $63.71 লাখ। এর মধ্যে আসল $48.87 লাখ আর সুদ পরিশোধে ব্যয় হয়েছে $17.73 লাখ। মোট হিসাবে আগের অর্থ বছরের তুলনায় বিদেশি ঋণ পরিশোধের ব্যয় বেড়েছে 13.5%। পরিসংখ্যান বলছে, অর্থ বছরের প্রথম 2 মাসে ঋণ পরিশোধের ব্যয়ের সঙ্গে বেড়েছে উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড়ের পরিমাণও। এ সময় উন্নয়ন সহযোগীদের থেকে পাওয়া গেছে $75 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 63% বেশি। এই 2 মাসে ঋণের প্রতিশ্রুতি এসেছে $24.38 লাখ। এর মধ্যে ঋণ $23.25 লাখ এবং অনুদান $1.12 লাখ। গত বছরের একই সময়ে শুধুমাত্র অনুদান থেকে এসেছিল মাত্র $2 কোটি। ইআরডির তথ্য, গেল বছরের মতোই চলতি বছরের প্রথম 2 মাসেও খাদ্য সহায়তা বাবদ মেলেনি কোনো অর্থ ছাড়, ঋণ কিংবা অনুদানের প্রতিশ্রুতি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সপ্তাহের প্রথম কার্যদিবসে মিশ্র প্রবণতায় চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর লেনদেন। বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। দর্শক, লেনদেন শুরু হয়েছে প্রায় 1.5 ঘন্টা বলা যায় এবং এখন পর্যন্ত 3 সূচকের মধ্যে 2 সূচকেই কিন্তু রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। প্রধান সূচক ডিএসই এক্স সূচকে এখন পর্যন্ত পয়েন্ট বেড়েছে 14.16 পয়েন্ট বেড়েছে এবং পয়েন্ট রয়েছে 5389.51 পয়েন্ট এবং সরিয়া সূচকেও পয়েন্ট বেড়েছে, তবে বাড়ার পরিমাণটা খুবই কম, 0.10 পয়েন্ট বেড়েছে এবং সরিয়া সূচকে পয়েন্ট রয়েছে 1164.86 পয়েন্ট এবং ডিএস30 সূচক বা বাছাইকৃত সূচক 3 সূচকের মধ্যে এই একটি সূচকেই পয়েন্ট এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার লেনদেনে কমেছে। লেনদেন কমেছে 2.40 এবং আমরা যদি একটু লেনদেনের চিত্রটা দেখি, এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়েছে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 183.41 লাখ টাকা এবং যদি একটু দেখি যেসব কোম্পানিগুলো আজকে ঢাকা শেয়ার বাজারে লেনদেনে অংশগ্রহণ করেছে সেই কোম্পানিগুলোর যদি শেয়ারের দামের ক্ষেত্রে দেখি, আমরা দেখতে পাচ্ছি 206টি কোম্পানির শেয়ারের দামই কিন্তু এখন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং কমেছে 96টি কোম্পানির শেয়ারের দর এবং যদি একটু দেখি অপরিবর্তিত রয়েছে গত কার্যদিবসের নয়, সেটি রয়েছে 66টি কোম্পানির শেয়ারের দাম। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে 10টা থেকে লেনদেন শুরু হওয়ার পরে আসলে লেনদেনের চিত্রটা কেমন ছিল, 10টা থেকে কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এবং আধা ঘন্টা লেনদেনের পরে 10:30টার দিকে দেখা যায় 3 সূচকের নিম্নমুখী প্রবণতা। এরপরে আমরা যদি একটু প্রধান সূচকের চিত্রটাই দেখাই, 11টার আগে কিন্তু প্রধান সূচক সর্বোচ্চ এখন পর্যন্ত লেনদেন হয়েছিল, কিন্তু 11টার পরে দেখা গিয়েছিল লেনদেন কিন্তু অনেকটাই নেমে গিয়েছে, অর্থাৎ একটি ইতিবাচক ধারায় লেনদেন শুরু হয়েছিল, সেটা আধা ঘন্টা পরে কিন্তু দেখা যাচ্ছিল পয়েন্ট কমে যাচ্ছিল প্রধান সূচকের এবং 11টার দিকে 1 ঘন্টা লেনদেনের পরে যেই ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল সেটি আবার 11টার পরে দেখা যাচ্ছে অনেকটাই কমে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আশার আলো হচ্ছে এখন পর্যন্ত কিন্তু ইতিবাচক ধারায় 2 সূচকই রয়েছে, শুধু ডিএস30 সূচক বা বাছাইকৃত সূচকই কিন্তু এখন পর্যন্ত কমেছে। আমরা যদি একটু গতকালের লেনদেনের কথাও যদি বলি, গত কার্যদিবসেও কিন্তু আমরা দেখেছিলাম যে ঢাকা শেয়ার বাজারের 3 সূচকই নিম্নমুখী প্রবণতা দিয়েই দিন শেষ হয়েছিল এবং গত কার্যদিবসে লেনদেন হয়েছিল 564.18 লাখ টাকা গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এবং কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম, এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজার অর্থাৎ 1.5 ঘন্টা লেনদেন হয়েছে, সেখানে লেনদেন হয়েছে 187.73 লাখ টাকা। এখন যদি একটু দেখানোর চেষ্টা করি, এই 187.73 লাখ টাকার মধ্যে কোন কোন কোম্পানিগুলো কত টাকা লেনদেন করেছে সেই হিসেবটা যদি একটু আপনাদেরকে দেখাই, আমরা টপ 20 যে কোম্পানিগুলো রয়েছে তার দিকে যদি একটু চোখ রাখি তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, প্রথমেই রয়েছে আরিয়ন ইনফিউশন নামে একটি কোম্পানি। সেই কোম্পানিটি এখন পর্যন্ত 1.5 ঘন্টা ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 16.9 লাখ টাকার মতো এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে কে অ্যান্ড কিউ। এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 12.82 লাখ
টাকা পর্যন্ত দ্বিতীয় অবস্থানে রয়েছে এই কোম্পানিটি এবং তৃতীয় অবস্থানে রয়েছে সোনালী পেপার। সোনালী পেপার এখন পর্যন্ত লেনদেন করেছে ঢাকার পুঁজিবাজারে 9,27,00,000 টাকা পর্যন্ত এবং 4 নম্বরে রয়েছে সিমটেক্স। এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে 1.5 ঘন্টা লেনদেন করেছে 9,08,00,000 টাকার মতো এবং 5 নম্বরে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট। এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 8,46,00,000 এবং আমি যে প্রথম 5টি কোম্পানির কথা বলছিলাম, প্রথম কোম্পানিটির কথা যদি বলি আরিয়ান ইনফিউশন, সেই আরিয়ান ইনফিউশন এখন এই মুহূর্তে একটি শেয়ারের দর এখন পর্যন্ত এই কোম্পানিটির বিক্রি হচ্ছে 530 টাকা এবং সর্বোচ্চ আজকে এখন পর্যন্ত এই 1.5 ঘন্টায় একটি শেয়ারের দর ছিল সর্বোচ্চ 531 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন ছিল 513 টাকা 10 পয়সা এবং 2 নম্বরে থাকে ক্যাড কিউর কথাও যদি বলি, একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 397 টাকা 50 পয়সা। 3 নম্বরে থাকা সোনালী পেপারের একটি শেয়ার এই মুহূর্তে বিক্রি হচ্ছে 287 টাকা, সিপটেক্সের 22 টাকা 70 পয়সা এবং সামিট অ্যালায়েন্সের বিক্রি হচ্ছে 42 টাকা 20 পয়সা। এখন পর্যন্ত মোটামুটি এই ছিল শেয়ার বাজারে এখন পর্যন্ত যে লেনদেন হয়েছে তার চিত্র, অর্থাৎ গত 1.5 ঘন্টায় আজ লেনদেন শুরু হওয়া পর্যন্ত গত 1.5 ঘন্টায় যে চিত্রটি আমরা দেখেছি সেটি হচ্ছে এখন পর্যন্ত 2 সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও বাছাইকৃত সূচকে নিম্নমুখী প্রবণতা ছিল এবং শুরুর দিকটায় যে ইতিবাচক ধারা ছিল এখন কিন্তু ক্রমান্বয়ে নেতিবাচক ধারায় শেয়ার বাজারে লেনদেন চলছে অনেকটা বলা যায়। তো এখন পর্যন্ত শেয়ার বাজারে সবশেষ আপডেট ছিল এটাই। দেখছেন এই সময়ের বাণিজ্য। হুমকির মুখে দক্ষিণের 7 নদীর জীববৈচিত্র্য, আশঙ্কাজনক হারে কমছে পটুয়াখালীর পায়রা নদীতে ইলিশের উৎপাদন। প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণের পাশাপাশি নদী তীরের একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত বর্জ্য তৈরি করছে ভয়াবহ পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন ডিম ছাড়ার জন্য অনুকূল পরিবেশ না পেয়ে গতিপথ পরিবর্তন করছে ইলিশ, কমছে অন্যান্য দেশি মাছও। শিকদার জাবির হোসেনের বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই পটুয়াখালীর পায়রা নদীতে। গত 1 সপ্তাহ জাল ফেলেও একটি ইলিশ পাননি জেলে আবুল হোসেন। 1 সপ্তাহ ধরে কোনো ইলিশ পাই নাই, কোনো ছোট বড় কিছুই পাই নাই আর কি। তারপরও জাল ফেলি আশায়। তার মতো এমন অবস্থা শত শত জেলের। একসময় জাল ফেললেই ধরা পড়তো ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ, এখন তা বিরল হয়ে দাঁড়িয়েছে। শুধু ইলিশ নয়, কমে গেছে দেশি প্রজাতির অন্যান্য মাছও। ছোট মাছটা আমরা পাইতে পারি, আমরা হ্যাঁ পাই না কোনো। সারাদিন পাই 200 মাছ পাই, এটা সংসার চলতে খুব কষ্ট হয়ে যাবে আমার। 2023-24 অর্থ বছরে দেশে ইলিশ আহরণ হয়েছে 5,29,000 টন। আগের বছর ছিল 5,71,000 টন। এক বছরে উৎপাদন কমেছে 42,000 টন, যা প্রায় 7% কম। দূষণ আর জলবায়ু পরিবর্তনের অভিঘাতে হুমকির মুখে দক্ষিণের নদ নদী। বিশেষজ্ঞরা বলছেন ইলিশ কমে যাওয়ার অন্যতম মানবসৃষ্ট কারণ হলো নদী তীরে নির্মিত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর দূষণ। 2017 সালে পটুয়াখালীর কলাপাড়ার রামনাবাদ নদী তীরে চালু হয় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপর 2019 সালে পাশেই নির্মাণ হয় RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র। আর 2024 সালে বরগুনার তালতলিতে চালু হয় বরিশাল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এসব বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আমদানির জন্য প্রতিনিয়ত মাদার ভেসেল থেকে লাইটারের জাহাজে খালাসের সময় নদীতে পড়ে যায় বিপুল পরিমাণ কয়লা। অন্যদিকে বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত বর্জ্যে দূষিত হচ্ছে দক্ষিণের নদ নদী। ফলে হুমকির মুখে রামনাবাদ, আন্ধারমানিক, পায়রা, তেতুলিয়া, আগুনমুখা, বিষখালী আর বলেশ্বর নদীর জীববৈচিত্র্য। ইলিশ যখন ডিম পাড়ার সময় হয় তখন তাই নদীতে আসে বা আসতো, কিন্তু এখন কিন্তু এটা ওইভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তার মেইন কারণ হচ্ছে পলিউশন বা কন্টামিনেশন। এটার মেইন উৎস হচ্ছে কয়লা। বিশেষজ্ঞরা বলছেন ইলিশ খুবই সংবেদনশীল মাছ। এর জন্ম ও বেড়ে ওঠার জন্য প্রয়োজন দূষণ মুক্ত পানি। অনুকূল পরিবেশ না পেলে ইলিশ চলে যায় অন্যত্র। একবার যদি মা ইলিশ ডিম ছাড়তে না পারে তবে সেই এলাকা থেকে প্রজাতিটি চিরতরে বিলীন হয়ে যেতে পারে। গ্লোবাল ওয়ার্মিং বলি, ডেভেলপমেন্ট প্রকল্প বলি, আমাদের কারণে, জেলেদের কারণে প্লাস্টিক দূষণ বা পরিবেশ দূষণ, এই সার্বিক মিলেই আমাদের কিন্তু জীববৈচিত্র্যের উপর একটা প্রভাব পড়তেছে। বিষয়টি স্বীকার করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো সহ সমস্যা সমাধান পদক্ষেপ নেওয়ার কথা জানায় মৎস্য বিভাগ। সরকারকে এই বিষয়গুলোকে আমরা অবগত করেছি। আমরা আশা করছি যে সরকার এখানে অবশ্যই এই সমস্যাগুলোকে চিহ্নিত করে আরো গবেষণার মাধ্যমে একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। দেশে ইলিশের 6টি অভয়াশ্রমের মধ্যে 2টি পটুয়াখালীতে, একটি আন্ধারমানিক আর একটি তেতুলিয়া নদী। এছাড়া আগুনমুখা ও রামনাবাদ নদীও ইলিশের ডিম ছাড়ার উপযোগী এলাকা। অথচ এসব নদীর পাড়েই নির্মিত হয়েছে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। অন্যদিকে রামনাবাদ নদীতে পায়রা বন্দরের বিশাল ড্রেজিং প্রকল্প এবং নদীগুলোতে অবৈধ ড্রেজিং কার্যক্রমের ফলে ধ্বংস হচ্ছে ইলিশের প্রাকৃতিক আবাসস্থল।
একদিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণ, অন্যদিকে নদীতে নির্বিচারে ড্রেজিং, সব মিলিয়ে ইলিশের প্রজনন ও বেড়ে ওঠার পরিবেশ ধ্বংস হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে ইলিশ নির্ভর অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ইলিশের প্রজনন নিরাপদ করতে 4 অক্টোবর থেকে শুরু হচ্ছে সাগর ও অভয়ারণ্যে 22 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। এ সময় বেকার হয়ে পড়েন পটুয়াখালীর জেলেরা। তাদের অভিযোগ, দেশে ইলিশ ধরা বন্ধ হলেও ভারতীয় জেলেরা সাগরে মাছ ধরেন। অন্যদিকে সরকারি খাদ্য সহায়তাও মেলে না ঠিকমতো। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবিতে রিপোর্ট। আবারও মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। প্রজনন নির্বিঘ্ন করতে 4 থেকে 25 অক্টোবর সাগর ও দেশের সব অভয়ারণ্যেই ইলিশ শিকার, পরিবহন ও বিপণন নিষেধ। নিষেধাজ্ঞার 22 দিনে বেকার হয়ে পড়েন পটুয়াখালীর জেলেরা। প্রায় 1 মাস তাদের কাটাতে হয় কষ্টের জীবন। তাদের অভিযোগ, দেশে ইলিশ ধরা বন্ধ হলেও এ সময় ভারতীয় জেলেরা সাগরে মাছ ধরে। অন্যদিকে সরকারি সহায়তাও মেলে না ঠিকমতো। এ কারণে অনেকে বাধ্য হয়ে আইন ভঙ্গ করে নদী ও সাগরে নামেন। সমুদ্রে জলদস্যুদের দৌরাত্ম্য বন্ধ ও প্রতিবেশী দেশের সঙ্গে মিলিয়ে নিষেধাজ্ঞার সময় নির্ধারণের দাবি জেলেদের। অশুদ্ধ জেলেরা মাছ যদি না ধরে তার জন্য সরকার কঠিন আইন জারি করা হয়। যাগো জাল লেখাটা আছে তারা পায় না, কিন্তু অন্য লোকে চাল নিয়ে যায়। পাশাপাশি রাষ্ট্র যা আছে একসাথে অবরোধ হয় না, তাই একসাথে জানি পরে এই আবেদন। ইলিশ শিকার রোধে সমুদ্র ও নদীতে নজরদারি বাড়ানোর পাশাপাশি জেলেদের খাদ্য সহায়তা সঠিক সময়ে পৌঁছানোর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। সমুদ্র সীমায় বাইরের দেশের কোনো দেশে ট্রলার এসে আমাদের মৎস্য শিকার করতে পারবে না। আর জেলেদের বিষয়টা আমরা আশ্বস্ত করছি, ভিজিএফ আসার সাথে সাথে প্রতি মাসে 40 কেজি হারে বা 22 দিনের জন্য 29.33 কেজি হারে যে চাল পাবে, এটা আমরা তাদের হাতে তুলে ধরার জন্য আমরা ব্যবস্থা করব। পটুয়াখালীতে 1 লাখের বেশি জেলে থাকলেও নিবন্ধিত রয়েছেন 80,020 জন। তাদের মধ্যে আগামী মাসের 22 দিনে 29 কেজি করে সরকারি চাল পাবেন 65,000-এর বেশি জেলে। সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন এ সময়ের বাণিজ্য। জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশান 1-এ অবস্থিত রেকেট বেনকিজার বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়। জানানো হয়, ভিট ডেপিলেশন ক্যাটাগরি লিডার হিসেবে বিগত 25 বছরেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের স্কিন হাইজিন সচেতনতা বৃদ্ধিতে ও ব্যবসার প্রসার ঘটাতে ভিট বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকেট বেনকিজারের ম্যানেজিং ডিরেক্টর বিশাল গুপ্তা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নিশাত তামান্না মৌ সহ রেকেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে 3 দিনব্যাপী বিতর্ক উৎসব শেষ হয়েছে। রোববার কলেজ ক্যাম্পাসে 13তম অরওয়া ডিআরএমসি ন্যাশনালস শিরোনামের এই বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব রেহানা পারভিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ জাবের হোসেন। বিতর্ক উৎসবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় 500 শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বিতর্ক চর্চার মাধ্যমে যোগ্য নাগরিক বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই আয়োজনের মিডিয়া পার্টনার সময় মিডিয়া লিমিটেড। মার্কিন ডলারের দুর্বল অবস্থান ও কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চলতি বছরের শেষের দিকে সুদের হার কমানোর সম্ভাবনাকে সামনে রেখে সোমবার বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এদিন স্পট গোল্ডের প্রতি আউন্সের দাম 0.8% বেড়ে $3,798 উঠে যায়। এদিকে স্পট সিলভারের দাম 1% বেড়ে আউন্স প্রতি $46.47, প্লাটিনামের দাম আউন্স প্রতি 2.6% বেড়ে $1,608.90 এবং প্যালাডিয়ামের দাম আউন্স প্রতি 1.4% বেড়ে $1,287 দাঁড়িয়েছে। দেখছেন এ সময়ের বাণিজ্য। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য বা E3-র তৎপরতায় 10 বছরের বিরতির পর ইরানের উপর পুনরায় কার্যকর হয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। এতে বিদেশে থাকা ইরানের সম্পদ জব্দ হওয়ার পাশাপাশি দেশটির বিভিন্ন অস্ত্র চুক্তি এবং
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রোগ্রামও বন্ধ হয়ে গেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে পরমাণু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে পেজেশকিয়ান প্রশাসন। এ অবস্থায় প্রতিশোধমূলক পদক্ষেপ না নেওয়ার জন্য তেহরানকে হুঁশিয়ারি দিয়েছে ইউরোপের 3 দেশ। দফায় দফায় আলোচনার পরও সুরাহা হলো না ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যতের। অবশেষে নিষেধাজ্ঞা ফিরল ইরানের ওপর। শুক্রবার জাতিসংঘে রাশিয়া ও চীনের প্রস্তাব ব্যর্থ হওয়ার পর 10 বছর পর রোববার থেকে দেশটির ওপর নতুন করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চালু হয়। এতে মধ্যপ্রাচ্যের দেশটির বিভিন্ন অস্ত্রচুক্তি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কার্যকর হয়েছে জরিমানা। এমনকি অন্য কোনো দেশ যদি ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তবে তাদেরকেও জরিমানা করা হবে। পাশাপাশি বিদেশে থাকা ইরানের সম্পদও জব্দ করা হয়। এই পদক্ষেপকে অন্যায়, অন্যায্য এবং অবৈধ বলে বর্ণনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই অবস্থায় পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে দেশটির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে আলোচনায় বসে পেজেশকিয়ান প্রশাসন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বের হয়ে যাওয়ার কথা ভাবছে তেহরান। দেশটির এক আইন প্রণেতা জানান, এ বিষয়ে পার্লামেন্টে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ইরানকে কোনো ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ না নিতে হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। তারা বলেন, নিষেধাজ্ঞা পুনরায় আরোপ মানে এই নয় যে কূটনীতির রাস্তা বন্ধ হয়ে গেছে। পরিস্থিতিকে আরও খারাপ করে এমন কোনো পদক্ষেপ না নিয়ে ইরানকে আইনিভাবে আবারও আলোচনার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা। তবে তেহরান বলছে, অন্যায় ও অন্যায্য দাবি মানার পরিবর্তে নিষেধাজ্ঞায় মাথা পেতে নেবে ইরান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইতালির রোমে প্রজাতিক খাদ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশকে ভিনদেশীদের মাঝে তুলে ধরলেন প্রবাসী কিশোরীরা। বাংলাদেশিদের প্রশংসায় ইতালীয়রা। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রে রিপোর্ট। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের স্টলে সাজানো রয়েছে নানা খাবার। বিভিন্ন দেশের নাগরিকরাও উপস্থিত ছিলেন ইতালির রোমে অনুষ্ঠিত এই খাদ্য উৎসবে। স্টল ঘুরে ঘুরে পছন্দের খাবার কিনে খেয়েছেন তারা। বাংলাদেশি খাবার এবং বাংলাদেশের শিশু কিশোরদের পরিবেশনায় দেশের শক্তিশালী সংস্কৃতির প্রশংসা করেন তারা। বাংলাদেশের একটি শক্তিশালী সংস্কৃতি রয়েছে, তাদের চমৎকার খাবার আমাদের ভালো লেগেছে। বিশেষ করে সমুচা, মাংস এবং রাইস খেয়ে আমি খুবই সন্তুষ্ট। ইতালি সহ বিদেশিদের মাঝে নিজ দেশের সংস্কৃতি তুলে ধরতে পেরে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরাও। ইতালিয়ান এবং বিভিন্ন দেশের মানুষরা এসে আমাদের খাবার টেস্ট করছে, তারা খুব প্রশংসা করেছে। ইতালিয়ান মাটিতে আমাদের বাঙালি সংস্কৃতিটা তুলে ধরেছে, এটার জন্য আমার খুবই ভালো লাগছে। বহুজাতিক এই খাদ্য উৎসব উপলক্ষে ইমিগ্রেশন নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল, যা দেখে উল্লাস প্রকাশ করেন সবাই। বহুজাতিক এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করে মুলাতি। 3 দিনব্যাপী আয়োজনটি রোববার শেষ হয়। সময় সংবাদ, ইতালি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ থেকেই ভুটান সহ কয়েকটি দেশের সেবা দিতে চায় স্টারলিংক। গাজীপুরে তৈরি হবে গ্রাউন্ড স্টেশন। অনুমোদন চেয়ে বিটিআরসিকে চিঠি, সিদ্ধান্ত নেয়নি নিয়ন্ত্রক সংস্থা। বিদেশি ঋণ পরিশোধের ক্রমাগত চাপে অন্তর্বর্তী সরকার। অর্থ বছরের প্রথম 2 মাসে ব্যয় বেড়েছে 13% বেশি। বেড়েছে উন্নয়ন সহযোগীদের ঋণ ছাড়ও। এবং প্রজনন নির্বিঘ্ন করতে 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত বন্ধ হচ্ছে ইলিশ ধরা। সমুদ্র নদীতে থাকবে নজরদারি। যথাসময়ে খাদ্য সহায়তা পাবেন জেলেরা, বলছে মৎস্য বিভাগ। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। যশোর, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ দিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই। সঙ্গে থাকুন সময়ের।